অবকাশ নাই। আমাদের সবসময় কিন্তু আমাদের যে স্ট্র্যাটেজি সেটাকে অ্যাডজাস্ট করতে হবে, হ্যাঁ? এবং সেই জন্যে কিন্তু আমাদের কাজ করে যেতে হবে। আরেকটা জিনিস আমরা দেখি অনেক সময় ইনফ্যাক্ট বাংলাদেশে আমি এটা আসলে বাংলাদেশের ব্যাপার না, বাংলাদেশেও দেখেছি, আমেরিকাতেও দেখেছি। বাট বাংলাদেশে আমি এটা প্রচুর দেখি। আমার বিভিন্ন বন্ধুদের অফিসে যখন বেড়াতে যাই, বন্ধুদের সাথে যখন কথা হয় যে তাদের চ্যালেঞ্জ নিয়ে, হ্যাঁ? অনেক সময় আমরা দেখি যে তারা অলওয়েজ ফায়ার ফাইটে ব্যস্ত। হ্যাঁ? এখন এই ফায়ার ফাইটে ব্যস্ত থাকলে যেটা হয় যে একটা লং টার্ম প্ল্যানিং করা যায় না। ইনফ্যাক্ট সেই অর্গানাইজেশন কিন্তু সবসময় সাফার করে। তো আমি সবসময় এটা বলি, এটা আমি যেমন আমার বন্ধুদেরকে বলি, আমার অফিসেও আমার টিমমেটদেরকে বলি, আমার লিডার্সদেরকে বলি যে অনেক সময় আম ওই একটা কথা আছে না যে একটু পেছাতে হয়, রাইট? ক্রিকেট খেলায় যেমন আ ফাস্ট বোলাররা অনেক দৌড়ে পিছিয়ে গিয়ে দৌড়ে আসে, ওরকম একটু পেছাতে হয় গতি বাড়ানোর জন্য। ঠিক একইভাবে যে সাময়িকভাবে মনে হতে পারে যে আমি যদি আ প্ল্যানিং এ কিছু সময় ব্যয় করি আমার কাজের ক্ষতি হয়ে যাবে। কিন্তু তারপরেও কিন্তু সেই প্ল্যানিংটা করা দরকার। হুম। আরেকটা যেটা হচ্ছে যে আমরা অনেক সময় যে আমাদের গোলটা কি আ এবং গোল, স্ট্র্যাটেজি এবং আমাদের যে ডে টু ডে অ্যাকশন এগুলোর ভিতরে একটু গুলিয়ে ফেলি। আমার কাছে মনে হয় যে সেটার একটা ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং থাকা দরকার। এবং সবসময় একটা অপারেশনাল প্ল্যান যদি না থাকে তাহলে কিন্তু ডিফিকাল্ট হয়ে যাবে। সো I'm pretty sure you guys know all these things. আমার গোল হচ্ছে যে আপনারা যা জানেন সেটাই বলবো। আমার মুখ থেকে শুনলে আরেকবার করে মনে পড়বে। একটু আ আ যে হ্যাঁ, হ্যাঁ, এটা তো করি বা এটা তো আসলে অনেকদিন করা হয় নাই। হ্যাঁ? আমি pretty sure এখানে যে আপনারা ২৫ জন আছেন, এই ফায়ার ফাইটিং এর ব্যাপারটা যেটা বললাম যে আমরা ডে টু ডে কাজে এতটাই বিজি হয়ে যাই যে আমরা লং টার্ম প্ল্যানিং করতে সময় পাই না বা ভুলে যাই বা আমরা প্রায়োরিটাইজ করি না। হ্যাঁ? আমার কাছে এটা মনে হয় এটা আসলে প্রায়োরিটাইজেশন এর ব্যাপার। হ্যাঁ? এইটা I'm pretty sure আপনারা আপনাদের অর্গানাইজেশনে এটা টাইম টু টাইম কিন্তু এক্সপেরিয়েন্স করেন। হুম? আমি যেমন এই যে রিসেন্টলি এটা যেহেতু ডিসেম্বর মাস, আমাদের ইয়ার এন্ড রিভিউ চলছে। তো আমি আ সমস্ত ম্যানেজারদেরকে একটা ডেডলাইন, একটা প্ল্যান আমার এইচআর টিম থেকে করে দেওয়া হয়েছে যে এই প্ল্যানে আগাতে হবে। আমাকে আ ২ জন ম্যানেজার আমাকে বলল যে, "অনেকগুলো প্রজেক্ট চলতেছে। আ আমরা কি এই ইভালুয়েশনটা পরে করতে পারি কিনা? জানুয়ারিতে করতে পারি কিনা? বা কয়েক সপ্তাহ পরে করতে পারি কিনা?" হ্যাঁ? তো যার জন্য আমি আমি গতকাল আমাদের যে বাই-উইকলি ম্যানেজার্স মিটিং আমি ওদেরকে এক্সপ্লেইন করলাম যে, আ তোমরা যেহেতু ম্যানেজমেন্টে থাকলে ইউ নিড টু বি এবল টু ডু এ প্রপার প্ল্যানিং এবং এই যে ইভালুয়েশনটা এটা কিন্তু অপশনাল না। ইট হ্যাজ টু বি পার্ট অফ এ প্ল্যান। সো ওইভাবে প্ল্যানটা সাজাতে হবে এবং ওদের জানে সবাই। তারপর আবারও ব্যাখ্যা করলাম যে আমি যদি ইভালুয়েশনটা পিছিয়ে দেই, তাহলে আমার আ যে কম্পেনসেশন প্ল্যানিং সেটা পিছিয়ে যাবে। সেটা পিছিয়ে গেলে আমাদের যে গোল আছে যে আমরা জানুয়ারির ৩১ তারিখের যে নতুন সেলারিতে নতুন কম্পেনসেশনটা আ রিফ্লেক্ট করবে সেটা করতে স্ট্রাগল হয়ে যাবে। কারণ এর মাঝে আবার আমার বোর্ডের কাছ থেকে সেটা অ্যাপ্রুভাল নিতে হবে না? সো ব্যাপারগুলো হচ্ছে কি যে সবাই জানে, হ্যাঁ? কিন্তু অনেক সময় মানুষ চিন্তা করে না। আ তো ওইটাই হচ্ছে প্রবলেম। তো আই এম প্রিটি সিউর যে আপনাদের অর্গানাইজেশনেও আপনারা এটা হামেশাই দেখেন যে আপনাদের বিভিন্ন টিম মেম্বাররা ওরা এসে বলবে যে, "আমি এত ব্যস্ত আমার প্ল্যান করার সময় নাই।" হ্যাঁ? তো এখন আমরা যারা প্রজেক্ট ম্যানেজমেন্ট এ আছি, আ আমরা কেন এই ব্যাপারটা নিয়ে আমরা কেয়ার করব? আমাদের এটা নিয়ে কেয়ার করাটা কেন দরকার? এটা কেয়ার করার একটা দরকার এইজন্যে যে আমরা যে অর্গানাইজেশনে কাজ করি সেই অর্গানাইজেশনেরই তো একটা আ মিশন ভিশন আছে। রাইট? এখন এই আমরা যদি স্ট্র্যাটেজিক প্ল্যানিংটা করি, এই স্ট্র্যাটেজিক প্ল্যানিংটা কি করে? আমাদেরকে একটা সুযোগ করে দেয় যে আমরা যাতে আমাদের অর্গানাইজেশনের ভিশনের সাথে অ্যালাইন করে আমরা একটা প্ল্যান তৈরি করতে পারি। হ্যাঁ? এবং আরেকটা যেটা হচ্ছে যে আমরা কিন্তু সবাই ভালোভাবে একটা কাজ ডেলিভার করি যখন আমরা ওনারশিপ নেই। হ্যাঁ? সো বেসিক্যালি আপনি যদি প্ল্যান না করেন, আপনি যদি নিজে স্ট্র্যাটেজিক প্ল্যানিং এ পার্টিসিপেট না করেন, আপনাকে যদি আপনার লিডারশিপ থেকে একটা স্ট্র্যাটেজিক প্ল্যানিং একটা প্ল্যান চাপিয়ে দেওয়া হয় যে এটা তোমার প্ল্যান, এটা তোমাকে করতে হবে। আই এম প্রিটি সিউর যে আ এখানে যারা আছেন আ তারা এনজয় করবেন না। কারণ আমরা যারা প্রজেক্ট ম্যানেজমেন্টে আসি, তাদের আসার কারণটাই কিন্তু আমরা নিজেরা কাজ করতে পছন্দ করি।
তাই না? আমাদেরকেও বলে দিবে স্টেপ বাই স্টেপ, সেটা কিন্তু আমরা পছন্দ করি না, তাই না? তো সেই জন্যই এই জিনিসটা কিন্তু অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার আমাদের নিজেদের প্ল্যানটা নিজেদের করতে হবে। এবং আমরা সবাই জানি যে আমাদের যারা সিনিয়র লিডারশিপ আছেন তারা কিন্তু খেয়াল করছে, এবং তারা যদি দেখে they will not let their organization fail. সেক্ষেত্রে যদি দেখে যে আমরা প্রজেক্ট ম্যানেজাররা ঠিকমতো একটা প্ল্যানিং মারফত আগাচ্ছি না, তাহলে কি হবে? তারা কিন্তু একটা প্ল্যান আমাদের উপর চাপিয়ে দিবে। আমি প্রিটি সিউর এটা আপনারা কম বেশি এক্সপেরিয়েন্স করেছেন। আমি এক্সপেরিয়েন্স করেছি। ইনফ্যাক্ট আমি প্রজেক্ট ম্যানেজার হিসেবে ক্যারিয়ার শুরু করার পরে একটা সময়ে তো যেটা হয় যে there are project managers reporting to me. I was like the head of project management office. তো সেখানে কিন্তু আমি দেখতাম যে অনেক প্রজেক্ট ম্যানেজাররা যারা প্রথম দিকে আছে তারা কন্টিনিউয়াস প্ল্যানিং এর আপডেটে রাখতেছে না, পিছিয়ে পড়তেছে। হ্যাঁ, তো তখন কিন্তু তাদেরকে আমাকে স্টেপ ইন করতে হতো, রাইট? তাদেরকে প্ল্যানটা করতে হেল্প করতে হতো। তাদেরকে বলতে হবে, ওকে লেটস সিট ডাউন, লেটস সিট টুগেদার দ্য প্ল্যান। তো যার জন্য এটা আমাদের প্রজেক্ট ম্যানেজারদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আরেকটা যেটা হচ্ছে যে আমরা যদি স্ট্র্যাটেজিক প্ল্যানিং নিয়ে বসি, তাহলে আমরা কিন্তু কিছু কাজ করতে পারি, যে আমরা যে আম আমাদের একটা ফোকাস রাখতে পারি, রাইট? যে আমরা যে প্রজেক্টটা অ্যাচিভ করব তার জন্য আমরা একটা ফোকাস তৈরি করতে পারি, এবং আমরা জানি যে অবজেক্টিভ গুলো সম্পর্কে যদি আমাদের ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিংটা তৈরি হয়, কারণ আমরা যখন প্ল্যানিং করব তখন তো আমরা এগুলো সব এনালাইসিস করব, তখন কিন্তু আমাদের জন্য এটা গোলটা মিট করতে অনেকটা সুবিধা হয়। টপ ডাউন প্ল্যানিং বা একটু তো বলে ফেলেছি। সো এখানে আমরা যদি দেখি যে স্ট্র্যাটেজিক প্ল্যানিং এ যখন আমরা কাজ করি, তখন আমাদের জন্য একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে কিন্তু যে আমাদের এনভায়রনমেন্টটা বোঝা। আই থিংক দিস ইজ লাইক এ রিয়েলি ইম্পর্টেন্ট, এবং আপনারা সবাই সেটা জানেন। আহ, যে কোনো অর্গানাইজেশনেই দ্য ফার্স্ট দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্সন, হ্যাঁ, কিন্তু আসলে আপনার বস না, রাদার আপনার কাস্টমার, রাইট? আমরা যারা প্রজেক্ট ম্যানেজমেন্টে কাজ করি, আমরা বিভিন্ন প্রজেক্ট নিয়ে যখন কাজ করি, আমাদের কাস্টমার কিন্তু অলওয়েজ চেঞ্জ হচ্ছে, রাইট? সো এখন আমাদের কাস্টমার যেহেতু দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্সন, আমাদের স্ট্র্যাটেজিক প্ল্যানিং এর শুরুতেই কিন্তু থাকতে হবে যে হোয়াটস দ্য নিড অফ দ্য কাস্টমার। এই কাস্টমারের কি দরকার, সে তাকে আমরা, তার গোলটা কি, তাই না? তার গোলটা কি, সেটা খুব বেশি ইম্পর্টেন্ট। এবং আমরা জানি যে সমস্ত অর্গানাইজেশনে আমাদের যে কাস্টমারের নিডটাকেই ফোকাস করে। এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি কে? আমার উত্তরটা ভুল হলেও হতে পারে, আমার যতদূর মনে পড়তেছে এটা হচ্ছে অ্যামাজনের জেফ বিজোস, রাইট? এবং আপনি দেখেন যে অ্যামাজনের যে নাম্বার ওয়ান স্ট্র্যাটেজি, নাম্বার ওয়ান ফোকাস, সেটা হচ্ছে কিন্তু টু মেক দ্য কাস্টমার হ্যাপি। কাস্টমার কি চায়, রাইট? এবং এখানে যে কোনো অর্গানাইজেশনেই আপনি যদি দেখেন, সেটা যে টাইপের অর্গানাইজেশনই হোক না কেন, সেটা প্রোডাক্ট থাকুক, তাদের সার্ভিসই থাকুক, হ্যাঁ, সবাই কিন্তু সেই কাস্টমারকে মাথায় রেখেই কাজ করে। এবং তার জন্য সবাই কিন্তু এই কাস্টমার কি চায় সেটা জানার জন্য আমরা বিভিন্ন পন্থা অবলম্বন করি, এবং তার ভেতরে একটা তো খুবই পপুলার, যেটা হচ্ছে আমরা সাধারণত সার্ভে করি, কাস্টমারের ফিডব্যাকটা বের করার চেষ্টা করি। হ্যাঁ, আমার কাছে মনে হয় একমাত্র স্টিভ জবসই বলেছে যে কাস্টমার জানে না সে কি চায়, তাকে বলতে হবে সে কি চায়, রাইট? আদার দেন স্টিভ জবস, কিন্তু আমরা সবাই কাস্টমার কি চায় সেটা জানার চেষ্টা করি, সেটা বোঝার চেষ্টা করি, এবং সেটার উপর বেস করে আমরা কিন্তু আমাদের সার্ভিসটাকে ডিজাইন করি, আমাদের প্রোডাক্টটাকে ডিজাইন করি। তো আমাদের এই প্রজেক্ট ম্যানেজমেন্ট কিন্তু ইজ নো ডিফারেন্ট। এখানে আমাদের স্টেক হোল্ডার যারা আছে, আমাদের কাস্টমার যারা আছে, তাদের কি চাহিদা সেটা আমাদের বুঝতে হবে। তো একইভাবে আমি যেমন সবসময় আমার টিম মেম্বাররা অনেক সময় আসে যে আগাতে চায়। হ্যাঁ, অগমেরিক যেহেতু একটু ছোট অর্গানাইজেশন, আমাদের এখানে ৪০০ লোক আছে। হয়তো মানে অনেক ল্যাডার্স একটু কম আছে। বাট আমি যখন বোয়িং এ ছিলাম, তো আমি অলওয়েজ ভলান্টিয়ার করতাম হচ্ছে যে মেন্টরিং করার জন্যে। তো এখানে দেখা যেত যে জুনিয়র যারা আসতো, নতুন যারা আসতো, তারা এসে কথা বলতো, এবং তাদের কথা হচ্ছে যে আমরা আগাতে চাই। আমরা পরবর্তী ধাপে যেতে চাই। এবং এই জায়গায় আমি একটা জিনিস আমার জন্য খুব কাজ হয়েছে, এটা আমাকে আমার মেন্টর বলেছিল।
আমি সেটাই আবার আমি যাদেরকে মেন্টর করি তাদেরকে বলি, সেটা হচ্ছে যে তুমি যে লেভেলে আছো ট্রাই টু থিঙ্ক লাইক দ্য নেক্সট লেভেল। যে একজন লেভেল 1 ইঞ্জিনিয়ার, একজন ফ্রেশ ইঞ্জিনিয়ার যখন আসে, তো তার গোল হচ্ছে যে লেভেল 2 ইঞ্জিনিয়ার হিসাবে যাওয়া। সো তাহলে থিঙ্ক লাইক লেভেল 2 ইঞ্জিনিয়ার। হ্যাঁ? When you are a level 2 engineer, start think like level 3 engineer. হ্যাঁ? তো আম আমি জানি না এখানে আমি আর সোহাগ ছাড়া আর কে, কে বুয়েটের আছেন। আমরা বুয়েটের ছেলেমেয়েরা কিন্তু একটু বেশি বুঝি আরকি। হ্যাঁ, আমরা মনে করি যে আমরা সব জানি, আমাদের কোনো মেন্টর দরকার নাই। হ্যাঁ, আমিও কোনো ব্যতিক্রম ছিলাম না। আমি ফার্স্ট মেন্টর নিয়েছি আ ম্যানেজমেন্টে যাওয়ার পর। হ্যাঁ? ম্যানেজমেন্টে যাওয়ার পর আমার মনে হচ্ছিল যে আমি আগাচ্ছি না। আটকে গেছি ফার্স্ট লেভেল ম্যানেজমেন্টে। তো তখন আমি একদিন আমার মেন্টর তখন রিয়েলি আই ফাউন্ড এ মেন্টর এবং তার সাথে একদিন কথা বলতেছিলাম। তো সে আমাকে বলল যে তুমি যখন কোনো লিডারশিপ মিটিং এ থাকবে, ম্যানেজমেন্ট মিটিং এ থাকবে, তুমি সবসময় খেয়াল করবে যে সিনিয়র ম্যানেজাররা কি কথা বলে এবং আহ, কি প্রশ্ন করে। এটা দরকার হলে তুমি প্রতিদিন নোট নিবে এবং পরবর্তীতে চিন্তা করবে যে ও এই প্রশ্নটা কেন করলো। if you do that for few weeks and months, তাহলে দেখবে যে তোমার চিন্তা ভাবনাটা ওদের মতন হবে। হ্যাঁ, এবং that will help you। কারণ ও বলল যে আমরা যখন প্রমোশন দেই ফার্স্ট লেভেল ম্যানেজার থেকে সিনিয়র লেভেল ম্যানেজারে, আমরা এইটাই দেখি যে এই পার্সনটা সে কি ওই লেভেলে চিন্তা করতে পারতেছে কিনা। হ্যাঁ, মানে স্ট্র্যাটেজির প্রতি কিন্তু আমার ফ্যাসিনেশনটা তৈরি হয়েছে ঠিক ওই সময়। কারণ আমি অনেকদিন ফার্স্ট লেভেল ম্যানেজমেন্ট আটকে ছিলাম, প্রমোশন পাচ্ছিলাম না। কিন্তু আমি কিন্তু কাজ করে ফাটায় ফেলতেছি, মাউন্ট এভারেস্টকে সরায় ফেলতেছি, এই টাইপের। কিন্তু কিন্তু আমি যেহেতু কারো কাছে ফিডব্যাক চাইনি, কেউ তো আমাকে ভলান্টিয়ার করে ফিডব্যাক দিবে না। অনেকদিন পরে যখন আমি গিয়ে ফিডব্যাক চাইলাম, তখন বললো যে তোমার সাথে যখন আমরা কথা বলি তুমি খালি এক্সিকিউশন লেভেলে কথা বলো। আমরা জানি যে তুমি একটা কাজ ইউ ক্যান ডু ইট বেটার দেন এনিবডি এলস, কিন্তু তুমি সবসময় এক্সিকিউশন লেভেলে কথা বলো। কিন্তু এই যে এর পরে তুমি অর্গানাইজেশনটাকে 2 বছর পরে কোথায় নিয়ে যেতে চাও, 5 বছর পরে কোথায় নিয়ে যেতে চাও, এটা যদি আমরা না জানি, তাহলে তো একটা অর্গানাইজেশনের দায়িত্ব তোমাকে দিতে পারি না। একটা ফার্স্ট লেভেল ম্যানেজার হিসেবে তোমার আন্ডারে আছে 20 জন লোক, তোমাকে যদি আমি প্রমোশন দিই তোমার আন্ডারে 100 লোক থাকবে। 100 লোকের দায়িত্ব যে তোমাকে দিব, আমার তো বুঝতে হবে যে তোমার ভিশনটা কি। সো that worked like a magic for me, that really changed my thought process. হ্যাঁ, আমি ইভেন যেহেতু তখন আমি ইউএসএ তে ছিলাম, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে, আর এখন কিন্তু আপনারা বাংলাদেশে বসেই করতে পারেন, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টের উপর একটা মাস্টার্স অফার করে, যেটা মানে আমার ওয়ান অফ দা গোল যে সামডে এটা আমি করতে চাই, যে ওরা আসলে কি শেখায়। হ্যাঁ, এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। আরেকটা যে আমাদের কিন্তু সবসময় চিন্তা করতে হয় যে ইন্ডাস্ট্রিটা কিভাবে ইম্প্যাক্ট হচ্ছে, চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, আমি যদি একটু উদাহরণ দিই, যেমন সোহাগ ইন্ট্রোতে বললো যে আমি বাক্যতে ডিরেক্টর হিসাবে আছে এক্সিকিউটিভ কমিটিতে। তো বাক্যর যাত্রা শুরু হয়েছিল 2009-এ। তখন নাম দিয়েছিল বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং। কল সেন্টার ওয়াজ দ্য প্রমিনেন্ট পার্ট। হ্যাঁ, এবং শুরুর দিকে কিন্তু কল সেন্টার না হলে বাক্যর মেম্বারই হওয়া যেত না। কিন্তু গত বছর 2019-এ আমরা বাক্য থেকে একটা সার্ভে করি, আবার আইসিটি ডিভিশন থেকে একটা সার্ভে করে। দুটো সার্ভেতেই আমরা যেটা দেখলাম যে বিজনেস হ্যাজ চেঞ্জ ট্রিমেন্ডাসলি। কিরকম, যে এই মুহূর্তে বাংলাদেশে এই আউটসোর্সিং ইন্ডাস্ট্রিতে অনলি 23% হচ্ছে কল সেন্টার, আর বাকি 77% হচ্ছে আউটসোর্সিং বিজনেস। হ্যাঁ, যেমন অগমেডিক্স, আমরা হেলথ কেয়ারে কাজ করছি, পুরো কাজটা আমরা করি ইউএস মার্কেটের জন্য। আমাদের এখন 400 লোক আছে, ইনশাল্লাহ উইল বি গ্রোইং। কোভিড না হলে আমরা এবছর 600 ছাড়িয়ে যেতাম। সো আমরা যেটা দেখছি, এই যে ইন্ডাস্ট্রিটা চেঞ্জ হচ্ছে, এটা সম্পর্কে কিন্তু যথেষ্ট পরিমাণ নলেজ রাখা দরকার। এটা যদি আমরা কেয়ারফুল না থাকি, তাহলে কিন্তু আমরা পিছিয়ে পড়বো, আমরা ছিটকে পড়বো। তো এই বিষয়টা যে কি চেঞ্জ হচ্ছে, এবং সেই সাথে সাথে ইন্ডাস্ট্রিটা 5 থেকে 10 বছর পরে কোথায় যাবে,
সেটা ভাবাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবং সেটা কিন্তু আমরা দেখছি, আমি যেহেতু বাক্যর উদাহরণটাই দিলাম, যে এখানে একসময় শুরু হয়েছিল কি যে ডোমেস্টিক সার্ভিসে, হ্যাঁ, আমরা কাস্টমার সাপোর্টের কিছু কল সেন্টার, বাট সেখান থেকে আজকে আমরা কিন্তু দেশেও এই ইন্ডাস্ট্রিটার একটা রেভলিউশন হচ্ছে, চেঞ্জ হচ্ছে, দেশের বাইরেও চেঞ্জ হচ্ছে, তাই না? ঠিক একইভাবে আমাদের যে অর্গানাইজেশন আছে, সেই অর্গানাইজেশনে কিন্তু আমরা সবসময় চিন্তা করি যে কিভাবে ডাইভার্সিফাই করা যায়, কিভাবে নতুন বিজনেস আনা যায়, রাইট? সেটা যখন আমরা চিন্তা করি, তখন কিন্তু আমাদের চারপাশের যে এনভায়রনমেন্ট, সেটা ইন্টারনাল এনভায়রনমেন্ট হতে পারে, সেটা এক্সটার্নাল এনভায়রনমেন্ট হতে পারে, সেটার দিকে কিন্তু নজর রাখতে হবে। এবং আমি একটা উদাহরণ শেয়ার করি। আমার একটা ফ্রেন্ড, হি ওয়ান্টস এ ইন্ডাস্ট্রি। তো তার সাথে আমার ৫-৬ সপ্তাহ আগে জাস্ট উই মেট ওভার কফি। সেখানে ও কথা বলতেছিল যে হি ইজ থিংকিং অ্যাবাউট ডাইভার্সিফাইং। হোয়াট হি ইজ থিংকিং অ্যাবাউট ডাইভার্সিফাইং? ও বলল যে, "দেখো, আমাদেরকে বাইরের দেশের লোকজন জানে কিভাবে? সে মিডল ইস্টে জানে কিভাবে? আমাদের লোকজন যায়, দে ওয়ার্ক রিয়েলি লো পেইং জবস, যেখানে তেমন স্কিল লাগে না। দে আর লাইক এ ক্লিনার্স অ্যান্ড জেনিটরস অ্যান্ড এই টাইপের কাজ করে।" সে বলল যে, "আমি একটা জিনিস চিন্তা করে দেখলাম যে আমার যেহেতু একটা ইন্ডাস্ট্রি আছে, আমার ইন্ডাস্ট্রি কে কেন্দ্র করে আমি একটা নতুন বিজনেস শুরু করতে পারি। কি সেটা? যে আমি একটা ট্রেনিং ইনস্টিটিউট করব, যেখানে টেকনিক্যাল কাজ শেখানো হবে।" এবং সে বলতেছে যে আমার থেকে ভালো অবস্থায় কে আছে? ওর কথা হচ্ছে যে যারা যেসব টেকনিক্যাল ইনস্টিটিউট গুলা হয়, তারা কিন্তু দে স্ট্রাগল টু গিভ দ্য প্র্যাকটিক্যাল নলেজ। কিন্তু বেসিক্যালি সে যেহেতু নিজের ইন্ডাস্ট্রিটা ওন করে, সে যদি একটা টেকনিক্যাল ইনস্টিটিউট করে এবং সে কিন্তু তার ইন্ডাস্ট্রিতেই কাজ করে লোকজন ইলেকট্রিক্যাল কাজ শিখতে পারবে, প্লাম্বিং এর কাজ শিখতে পারবে, জেনারেটর কিভাবে মেইনটেইন করতে হয় সেই কাজ শিখতে পারবে। সো হোয়াট হি ইজ থিংকিং অ্যাবাউট যে স্কিল জবস, হ্যাঁ? সো এটা যেমন ওর বিজনেসে একটা নতুন রেভিনিউ স্ট্রিম অ্যাড হবে, বাট এট দ্য সেম টাইম বাংলাদেশের জন্য ন্যাশনাল লেভেলেও কিন্তু ব্র্যান্ডিং এ একটা চেঞ্জ আসবে, যে এটা শুধু আমরা ইউনো লো পেইং জবস না করে আমরা কিন্তু আরেকটা সেগমেন্টে এন্টার করতে পারবো, হ্যাঁ? আই এম প্রিটি সিওর যে আমরা যে অর্গানাইজেশনে আছি, আমরা যদি আমাদের অর্গানাইজেশনের যে স্ট্রেংথ গুলা আহ, বুঝতে চেষ্টা করি, হ্যাঁ, তাহলে কিন্তু আমরা এরকম অনেক ডিসিশনে যেতে পারবো। সো বেসিক্যালি আই এম প্রিটি সিওর যে ইউ অল নো হোয়াট আই এম টকিং অ্যাবাউট। আই এম রিয়েলি টাচিং অন দ্য SWOT অ্যানালাইসিস, রাইট? যে আমাদের প্রত্যেকের কিন্তু তাদের অর্গানাইজেশনের একটা SWOT অ্যানালাইসিসটা করা দরকার, হ্যাঁ? আম, আমি একটু আগে স্টার্টআপের কথা বলতেছিলাম, যে কিছুদিন এখন ঢাকায় ওই আইসিটি ডিভিশনের স্টার্টআপ কম্পিটিশনটা চলছে। There are like 500 applicants, then there were 125. 125 থেকে আমরা 30 সিলেক্ট করেছি, and 30 will compete for the top 5, top 10 position, যাদেরকে গভর্নমেন্ট একটা গ্র্যান্ট দেয় 10 লক্ষ টাকা করে। এবং আমি ওদেরকে কিন্তু সবাইকে এই কথাটা বলেছি যে হোয়াট এভার ইউর আইডিয়া ইজ, তোমাকে একটা SWOT অ্যানালাইসিস করতে হবে। SWOT অ্যানালাইসিস করলেই তুমি কিন্তু বুঝতে পারবে যে তোমার স্ট্রেংথটা কি, তোমার উইকনেসটা কি, এবং এখানে কি অপরচুনিটি আছে এবং কি কি থ্রেট আছে। এইটা যদি না বোঝা যায়, তাহলে কিন্তু কোনো বিজনেস আসলে সাকসেসফুল হতে পারবে না, কোনো প্রজেক্ট সাকসেসফুল হতে পারবে না। এবং স্ট্র্যাটেজিক প্ল্যানিং করতে গেলে আমাদের নিজের অর্গানাইজেশনের যে SWOT অ্যানালাইসিসটা করা, এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমি আমার ফ্রেন্ডের যে উদাহরণটা দিলাম, সে কিন্তু তার নিজের অর্গানাইজেশনের স্ট্রেংথটা সম্পর্কে যেহেতু ওয়াকিবহাল, এবং সেই জন্য সে কিন্তু ওই প্ল্যানটা করতে পেরেছে। অ্যাট দ্য সেম টাইম সে কিন্তু এক্সটার্নাল এনভায়রনমেন্ট, যেটা আমি বলছি, সেটা নিয়ে সে কিন্তু ওয়াকিবহাল, রাইট? সে কিন্তু অ্যানালাইসিসটা করেছে, রাইট? একটা যে বাইরে এই অপরচুনিটিটা আছে। সো SWOT অ্যানালাইসিস করার জন্যই কিন্তু তার জন্য এই প্ল্যানটা করা সম্ভব হয়েছে। সো আই এম প্রিটি সিওর আপনারা সবাই করেন। আম, এবং আমি যেটা বলবো যে এটা কিন্তু টাইম টু টাইম এটা রিভিজিট করা দরকার। হ্যাঁ, টাইম টু টাইম রিভিজিট করা দরকার। আমি কিছুটা হলেও করি।
আমি যদি একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি, যে আমি যখন আসলাম 2017-এ, তো আমাকে আসার আগে ইউএস থেকে যে ব্রিফ গুলো করা হলো, যে তার ভেতরে একটা ছিল যে আমাদের এই কাজ করার জন্য যেহেতু ইংলিশ কমিউনিকেশন এর জন্য লোক লাগে, তাহলে ইংলিশ কমিউনিকেশনের লোক নাকি বাংলাদেশে পাওয়া যাচ্ছে না। ওরা 1000 জনকে ইন্টারভিউ করে দে রিক্রুটেড লাইক 25 পিপল, এরকম একটা কিছু বলে দিল, রাইট? তো তখন আমি দ্য ফার্স্ট থিং আমি কিন্তু করলাম যে হচ্ছে সোয়াট অ্যানালাইসিস, যে এই কোম্পানিটার সোয়াট অ্যানালাইসিস। এবং সেখানে আমি দেখলাম যে এই কোম্পানিটার স্ট্রেংথটা কি। এটা একটা আমেরিকান কোম্পানি, এখানে একটা ওয়েল পেইং জবস উইথ লট অফ বেনিফিটস। হ্যাঁ, এইটা আমি চিন্তা করলাম। তো আমি এখানে দেখলাম যে আমার অ্যানালাইসিসে যেটা আমি দেখলাম যে আসলে প্রবলেমটা হচ্ছে যে মানুষ এই কোম্পানিটা সম্পর্কে জানে না। হ্যাঁ, সো আমাকে এই ব্র্যান্ডটা এস্টাবলিশ করতে হবে। আমি যে প্ল্যানটা দাঁড়া করালাম, যে সেই প্ল্যানটার ভেতরে আমার যেটা ফোকাস হচ্ছে যে আমাকে ব্র্যান্ডটা এস্টাবলিশ করতে হবে, এই কোম্পানির যে বেনিফিট প্যাকেজ আছে এটা দিতে হবে। আমার যারা কাস্টমার, এবং এখানে কাস্টমারটা কিন্তু দুই ভাবে। অ্যাজ এন অগমেরিক্স এর বিজনেসের ক্ষেত্রে কাস্টমার হচ্ছে কিন্তু ইউএস হেলথ কেয়ার। বাট আমি যখন বাংলাদেশে বলতেছি, আমি যখন এই প্ল্যানটা করছি, তখন আমার কাস্টমার কিন্তু হচ্ছে অল দ্য ফ্রেশ গ্রাজুয়েটস, যারা গ্রাজুয়েট করে বেরোচ্ছে, যারা চাকরির মার্কেটে আসবে। হ্যাঁ, তখন আমি যেমন আমার নিজেকে একটা গোল দিলাম যে আমরা যখন গ্রাজুয়েট করেছি আমরা বলেছি কই কাজ করতে চাও, ইউনিলিভার। কই কাজ করতে চাও, ব্রিটিশ আমেরিকান টোবাকো। হ্যাঁ, কই কাজ করতে চাও, নেসলে। আমি বললাম যে আমার একটা গোল বা ভিশন হবে যে ছেলেপেলে আজ থেকে 5 বছর পরে যখন গ্রাজুয়েট করে বের হবে, তখন এই নামগুলোর পাশাপাশি আরেকটা যে নামটা বলবে সেটা হচ্ছে অগমেটিক্স। সো এটা যেন আমি ভিশনটা ঠিক করলাম। এরপরে কিন্তু কি হলো, আমি আমার এইচআর টিমকে নিয়ে বসলাম, তাদেরকে কমিউনিকেট করলাম। আমি আমার ব্র্যান্ডিং টিমকে নিয়ে বসলাম, আমরা একটা মার্কেটিং প্ল্যান করলাম। সেখানে আমরা প্ল্যান করলাম যে আমরা সমস্ত ইউনিভার্সিটি গুলাতে, ঢাকাতে যে ইউনিভার্সিটি গুলো আছে এগুলোতে একটা ট্যুর দিব, একটা আমরা ক্যাম্পাস অ্যাক্টিভেশন করব। সেটা সাকসেসফুলি করার পরে যখন আমরা দেখলাম যে আমাদের এই স্ট্র্যাটেজিটা ওয়াজ ব্রিঙ্গিং সাম ফ্রুট, তখন আমরা ডিসিশন করলাম এটা কিন্তু একবার করে বসে থাকলে হবে না, আমাদেরকে কি করতে হবে, প্রতি কোয়ার্টারে করতে হবে। সো বেসিক্যালি এই পুরো প্ল্যানটাই কিন্তু সামহট একটা সোয়াট অ্যানালাইসিস করে সেটার উপরে বেস করে অর্গানাইজেশনাল যে মিশন ভিশন বা গোলের সাথে অ্যালাইন করেই কিন্তু আমরা করলাম আর কি। সো আই এম প্রিটি শিওর আপনারাও করছেন এটা, বাট যদি অনেকদিন না করা হয়ে থাকে, আমি জাস্ট একটা রিমাইন্ডার আর কি যারা করছেন না তাদের জন্য। আই এম প্রিটি শিওর যে আপনারা যদি করেন তাহলে সাকসেস পাবেন। আর অনেক সময় যেটা হয় যে আমরা কিন্তু অজান্তেই করে ফেলি, আমরা হয়তো ফর্মালি করি না, আমরা একটা প্ল্যান করছি, সেখানে কিন্তু গাড়িতে বসে বসে ভাবছি, রাইট? যে এবং সেটা আমরা কিন্তু করছি। সো সোয়াট অ্যানালাইসিস ইজ ইম্পর্টেন্ট। এবং সেখানে মানে কথায় কথায় চলে আসছে, আমি অনেক ডিপে যাব না যেহেতু সময় কম। আমরা সবাই ইন্টারনাল এনভায়রনমেন্ট, এক্সটার্নাল এনভায়রনমেন্ট নিয়ে ভাবছি। এবং তার সাথে কিন্তু আমরা আরেকটা জিনিস নিয়ে ভাবছি, কম্পিটিশন, রাইট? আমি যেহেতু অগমেটিক্স এর উদাহরণটা এখানে নিয়ে আসছি, সো আমি এখানে অগমেটিক্স দিয়ে এই কম্পিটিশনটার কথাও যদি বলি, আমি তখন দেখলাম যে আমার দরকার হচ্ছে কি, যে ইংরেজি জানা লোক। তো বাংলাদেশে আর কোন কোন কোম্পানি এই সেক্টরে কাজ করছে, কোন কোন কোম্পানির সাথে আমি এই রিসোর্স ক্যাপচারের জন্য কম্পিট করছি। তো আমি তখন দেখলাম যে ঢাকায় বেশ কয়েকটা ইন্টারন্যাশনাল বিপিও কোম্পানি আছে, কেআইটিসি, টাস্কিটার্স। তো দেখলাম যে ওরাও কিন্তু একই টার্গেট লোকদেরকে নিয়ে কাজ করছে। তো তখন কিন্তু আমাকে স্বাভাবিকভাবেই একটু রিসার্চ করতে হলো যে ওরা, আমার কম্পিটিশন যারা, ওরা কি দিচ্ছে আর আমি কি দিব, সো দ্যাট আই বিকাম মোর লুক্রেটিভ এমপ্লয়ার, রাইট? তো ঠিক একইভাবে আমরা যদি আজকে কোনো প্রোডাক্ট লঞ্চ করি মার্কেটে, তাহলে কিন্তু আমরা সেই কাজটা করি। আমি যদি উদাহরণ দেই, বুয়েটের কয়েকটা জুনিয়র ছেলে মেয়ে, ওরা একটা স্টার্ট আপ করেছে, নাম দিয়েছে আমার সোর্স। খুব ভালো লেগেছে আমার কাছে কাজটা, মানে মানে নামটা তো খুবই এক্সাইটিং, আমার সোর্স। ওদের মোটোটা হচ্ছে, এরা মানে ভেরি এক্সাইটিং, যে এই যুগে দে আর নট থিঙ্কিং অ্যাবাউট গোয়িং অ্যাব্রড। এটা ভালো মন্দ, এটা পরে আলোচনা, অন্য একটা আলোচনা। বাট ওরা চিন্তা করতেছে যে দেশে কিভাবে প্রোডাক্ট তৈরি করা যায়।
তো ওরা যেমন শুনে খুশি হবেন যে কোভিড এর সময় ওরা কিন্তু ভেন্টিলেটর তৈরি করেছে, কিন্তু বাংলাদেশে যেহেতু মেডিকেল ইকুইপমেন্টের আপনার সার্টিফিকেশন এখনো ডিফাইন করা নাই, সো ওরা এটাকে ইউনো ডেলাইটে নিয়ে আসতে পারে নাই, কিন্তু ওরা করেছে। ওরা আরেকটা প্রোডাক্ট করলো যেটা, সেটা হচ্ছে ইনসিনেটর। তো এইটা যেমন আমি ওদেরকে বললাম যে এটার তো বাংলাদেশের চাহিদা আছে, হেলথ কেয়ার সমস্ত হসপিটাল গুলাতে লাগবে, সমস্ত গার্মেন্টস গুলাতে লাগবে, কিন্তু তোমাকে দেখতে হবে তোমার কম্পিটিশন কারা। বাংলাদেশে কিন্তু শুরুতেই আমাদের দেশে মার্কেটে প্রোডাক্ট বেশি আসে হচ্ছে চীনের থেকে এবং ইন্ডিয়ার থেকে, চায়নার থেকে, ইন্ডিয়ার থেকে। তো ওদেরকে আমি বললাম তোমরা একটা মার্কেট স্টাডি করো, তোমাদের যারা কাস্টমার, শুরুতে যে কথাটা বললাম যে কাস্টমার ইজ দ্য কিং, কাস্টমার কি চায়, ওদেরকে একই কথা বললাম যে তোমরা কয়েকটা হসপিটালের সাথে কথা বলো, কয়েকটা ক্লিনিকের সাথে কথা বলো, কয়েকটা গার্মেন্টস এর সাথে কথা বলো, তারা কি চায়, এবং দেখো যে তারা কোন প্রোডাক্টটা ইউজ করতেছে, এবং তোমাদের একটা কম্পিটিটিভ অ্যানালাইসিস করতে হবে যে কেন তারা তোমার প্রোডাক্টটা ইউজ করবে, তোমার কাছ থেকে কিনবে, ওগুলো কিনবে না। আমি ওদেরকে বোঝালাম, ওরা যেহেতু অনেক ইমোশনাল, বুঝতেই পারছেন, ওদের কিন্তু ব্যাপারটা ছিল আমরা বাংলাদেশে তৈরি করেছি, আমাদের কাছ থেকে কিনবে। আমি বললাম দেখো এই ইমোশনটা তোমার কাছে ইম্পর্টেন্ট, কিন্তু তোমার যে ক্লায়েন্ট তার কাছে কি ইম্পর্টেন্ট, যদি না হয় তাহলে কিন্তু তোমার একটা বেটার প্রোডাক্ট দিতে হবে, রাইট? সো বেসিক্যালি এই জিনিসগুলো আমরা সবসময় করি, অনেক সময় করি না, অনেক সময় ইমোশনে আমরা ক্যারিড অ্যাওয়ে হয়ে যেতে পারি। সো এই জিনিসটা অফকোর্স আই এম ভেরি শিওর অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার বা অ্যাজ এ অর্গানাইজেশন লিডার আপনারা এটা কম বেশি করছেন সবাই। সো আই থিঙ্ক দ্যাটস একটা ভেরি ইম্পর্টেন্ট পার্ট, যে আমাদের এনভায়রনমেন্টটাকে বুঝতে পারা যে আমরা কোন দিকে আগাবো। হ্যাঁ, সো এবং এইখানে যেমন আমার ফ্রেন্ডকে একটা কথা বলেছিলাম, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি, যে দ্য পলিটিক্যাল এন্ড লিগ্যাল এনভায়রনমেন্ট। আমার ফ্রেন্ডকে বললাম যে তুমি যদি এই বিজনেসটাতে সত্যি সত্যি যাওয়ার চেষ্টা করো, যে এই যে হিউম্যান রিসোর্স এক্সপোর্ট, রাইট, আমি বললাম তোমার কিন্তু অনেক কিছু চিন্তা করতে হবে। তুমি এই মুহূর্তে ইউ ওন 4 ডিফারেন্ট ইন্ডাস্ট্রি, তোমার যে সোশ্যাল একটা পজিশন আছে, রেসপেক্ট আছে, বাংলাদেশে কিন্তু আবার একই সাথে এই হিউম্যান রিসোর্স এক্সপোর্টের ক্ষেত্রে there are বিভিন্ন কারণে ইরেগুলারিটিস এন্ড অল দোজ থিংস, তোমাকে কিন্তু এখানে বুঝতে হবে এটার সাথে কিন্তু দেশের পলিসি ইনভলভমেন্ট আছে, দেশের ল এন্ড অর্ডার এনভায়রনমেন্ট আছে, লেবার ল নিয়ে কাজ করা কিন্তু ভেরি রিস্কি, সেগুলো কিন্তু সব বুঝতে হবে। এবং আরেকটা যেটা ওকে বললাম যে তোমার মাথায় রাখতে হবে যে তুমি যখন এক্সপোর্টে কাজ করবা তখন কিন্তু এই যে ডলারের এক্সচেঞ্জ রেট যে চেঞ্জ হয় সেটাও কিন্তু ইম্প্যাক্ট করে। So we had a very good discussion over his new business over coffee. We met for coffee and it all on a sudden became a long discussion for like a couple of hours. So right. I'm pretty like he can be tagged like Adam Bepari. It can be positive. Okay. Exactly. Sorry to interrupt. It's like so we have got 2 questions on strategy. So okay, should I give it to you now? Yes, please. One was like, what internal and external sense-making tools have you used in the run-up to framing your organization strategy? আচ্ছা, so আমি আসলে এখানে আমি সবসময় যে কাজটা করি, আমি কিছুটা ওল্ড স্কুল। সো আমি কিছুটা ওল্ড স্কুল। আমার রুমে আমাকে যদি কেউ কখনো ভিজিট করেন, প্লিজ ডু হ্যাভ এ কাপ অফ টি অর কফি উইথ মি। আমি একটা বোর্ডে এই SWOT অ্যানালাইসিসটা করি আর কি। সেই জায়গায় আমি সবসময় মার্ক আপ করতে থাকি যে আমাদের ইন্টারনালি আমাদের কি কি স্ট্রেংথ আছে এবং উইকনেস কি কি আছে। এটা আমি এখনো কাগজে কলমে পুরোনো পদ্ধতিতেই করে যাচ্ছি। বাট কেউ কি টুলস ইউজ করছেন কোনো, এখানে যদি কেউ শেয়ার করেন তাদের এক্সপিরিয়েন্স, ইটস এ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। মেবি আমিও শিখবো যে কি টুলসটা ইউজ করা যায়। কারো কোনো সাজেশন যে কি টুলস ইউজ করা যায়? যদি কেউ কোশ্চেন করতে চান হ্যান্ড রেজ করতে হবে, তাহলে আমরা আপনাকে আনমিউট করে দিব, দেন কেউ শেয়ার করলে কিন্তু ভালো হতো। আচ্ছা, আরেকটা কোশ্চেন আমি করে ফেলি, যদি এর ভিতরে আপনারা কেউ শেয়ার করতে পারেন তাহলে ভালো হবে। আরেকটা কোশ্চেন ছিল আপনার কাছে যে, does your global CEO, I would say even you,
Right. make use of narratives or storytelling approach for relating your strategy? Yes. If yes, can you please describe the structure of that narrative? Right. Now, thank you. This is very good question. এখানে যেটা হচ্ছে আমার গ্লোবাল সিইও ওর স্ট্র্যাটেজি ওর স্টাইল আর আমার স্টাইল একটু ডিফারেন্ট। ও একটু কম নেগেটিভ স্বাভাবিকভাবে, কারণ হি এক্সপেক্টস যে আমরা যে 8 জন ওর লিডারশিপ টিমে বসি আমরা বুঝে ফেলবো, এটা ওর কাছ থেকে এক্সপেকটেশনটা আসে। আর আরেকটা যেটা হচ্ছে যে আমরা উইকলি মিট করি, তো সো অলওয়েজ কিন্তু আমাদের কার মাথায় কি আইডিয়া আসতেছে, উইকলি উই স্পেন্ড 2 আওয়ার্স টুগেদার, 8 অফ আস, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে। তো সেখানে আমাদের কন্টিনিউয়াস ডিসকাশনের মধ্যে থেকেই পরবর্তী স্টেপগুলো বেরিয়ে আসে। তো যার জন্য ওর কমিউনিকেশনটা পরে যখন ও একটা ম্যানেজমেন্ট টিম পুল করে কমিউনিকেট করে, সে খুব বেশি ন্যারেটিভে যায় না। কারণ হচ্ছে যে ওর ডিপেন্ড থাকে যে ওর ডিরেকশনটা বা গাইডেন্সটা দিয়ে দিল, উই উইল এক্সপ্লেইন ইট টু আওয়ার টিমস। বাট আমি এটা চেষ্টা করি, আমি ইউজুয়ালি আমাদের আশেপাশে কি ঘটছে সেটার এক্সাম্পল দিয়ে, কনটেক্সট দিয়ে আমি এটা এক্সপ্লেইন করার চেষ্টা করি। আমার একটা সিস্টেম হচ্ছে যে আমি কখনোই চাই না যে আমার টিমে কেউ কোনো একটা কাজ করুক বিকজ আই হ্যাভ আস্কড ফর ইট, বিকজ আই হ্যাভ আস্কড দেম টু ডু ইট। আমার কাছে সবসময় যেটা ইম্পর্টেন্ট, যে আমি যদি আমার যে প্ল্যানটা, যে ভিশনটা, যে গোলটা, এটা যদি আমি এক্সপ্লেইন করতে পারি এবং টিম যদি সোল্ড আউট হয়, তাহলে যেটা হবে যে দে উইল ডু ইট দেমসেলভস। হ্যাঁ, এই জিনিসটাতে আমি বিশ্বাস করি। যেমন হচ্ছে যে আমাদের গ্লোবাল সিইও বললো যে আমাদের লক্ষ্য হচ্ছে যে অগমেটিক্স এর টোটাল গ্রস মার্জিন এটা 50% নিয়ে যেতে হবে। There was a variation. আমি দেখলাম যে আমার পক্ষ থেকে বাংলাদেশ থেকে কি করা সম্ভব। হ্যাঁ, তখন আমি বললাম যে ঠিক আছে, আই থিঙ্ক আই ক্যান I'll give myself a target যে 2020 তে আমি এটা 60% এ নিয়ে যাব, টু কন্ট্রিবিউট দেয়ার। হ্যাঁ, কারণ আমি জানি যে বাংলাদেশে আমি যে ইকোনমিক অ্যাডভান্টেজের কারণে, ইকোনমিক যেটা দিতে পারবো সেটা ইন্ডিয়ার থেকে দিতে পারবে না। আমি ওকে প্রমিস করলাম যে ওইটার সাথে অ্যালাইন হয়ে 60%-এ। এখানে দেখেন যে ও কিন্তু এক্সপ্লেইন করলো যে কেন 50%-এ নিতে যাচ্ছে। 50%-এ নিলে কি হবে, যে আমাদের ভ্যালুয়েশন বাড়বে। আমাদের ভ্যালুয়েশন বাড়লে আমরা এখন ওটিসিতে আছে, ওটিসি থেকে আমরা ন্যাসডেকে লিস্টেড হতে পারবো। হ্যাঁ, সো আমাদের ওটিসিতে স্টক প্রাইসটাকে 10% বাড়াতে হবে। সো এই যে থট প্রসেস, এইটা আবার আমরা কমিউনিকেট করার চেষ্টা করি। দেন আমি যখন আমার টিমের সাথে কথা বলি, আমি কিন্তু এখানে পুরো জিনিসটা ওকে এক্সপ্লেইন করলাম যে হ্যাঁ, আমাদের ম্যানেজার্স মিটিং এ আমাদের গ্লোবাল সিইও ম্যানি ক্র্যাকারিস ওর নাম, ও বলে দিল যে দিস ইজ আওয়ার টার্গেট। তো আমি ওকে আমি তারপর আমার টিমকে বললাম যে আমি ওকে অলরেডি বলে ফেলেছি যে আমি বাংলাদেশে 60%-এ যাব। তো আমি ওদেরকে এই করলাম যে এরকম একটা টার্গেট নেওয়ার কারণটা কি। সো আই এক্সপ্লেইন টু দেম যে টার্গেটটা নেওয়ার কারণটা হচ্ছে যে আমাদের যদি 10% স্টক প্রাইস বাড়ে তাহলে আমরা ন্যাসডেকে লিস্টেড হতে পারবো। আর ন্যাসডেকে লিস্টেড হলে আমরা সবাই যেহেতু কোম্পানির শেয়ার হোল্ডার, ওনার সবার যে বেনিফিটটা হবে। হ্যাঁ, এবং এইটা যখন এক্সপ্লেইন করা গেল যে এখানে দুটো অ্যাপ্রোচ, যে এটা করতে হবে, আরেকটা হচ্ছে যে প্রত্যেকের বেনিফিটটা বোঝালাম। বেনিফিটটা বোঝালে এভরিবডি হ্যাজ এ স্কিন ইন দ্য গেম, রাইট? সো এভরিবডি উইল ডু ইট। সো আমার অ্যাপ্রোচটা হচ্ছে এক্সপ্লেইন। আমি কখনোই চাই না যে কেউ করুক বিকজ আই এম দ্য বস। তো আমি একটু, আমাদের মাত্র 10 মিনিট আছে, মানে স্ট্র্যাটেজিক এটা নিয়ে অনেক আমার প্রচুর, আমি স্লাইডগুলো শেয়ার করে দিব না, কারণ আমি প্রচুর স্লাইড তৈরি করেছিলাম। I'll share it with you guys rather. তো আমি যেহেতু 10 মিনিটস আছে, আমি একটু পিপল ম্যানেজমেন্ট নিয়ে একটু কথা বলি। সো পিপল ম্যানেজমেন্ট নিয়ে যেটা বলতে চাই, দিস ইজ ভেরি ডিয়ার টু মাই হার্ট। এবং আমি যেটা বললাম যে আমি কখনোই চাই না যে কেউ আমার জন্য কোনো কাজ করুক বিকজ আই এম দ্য বস। এবং আমি যে আমার মেন্টরের একটা কথা একটু আগে বলেছিলাম, যে আমার মেন্টর বলেছিল যে তোমাকে যে আমি ম্যানেজার থেকে সিনিয়র ম্যানেজারে প্রমোট করব, and then 100 people will report to you. I need to understand, right? যে তুমি একটা স্ট্র্যাটেজিক চিন্তা করতে পারো। এই জায়গাটা ভেরি ইম্পর্টেন্ট পিপল ম্যানেজমেন্ট।
আমি আমার ফার্স্ট প্রজেক্ট ম্যানেজার হিসাবে আমার প্রথম যে টাস্কটা ছিল, যে প্রজেক্টটা ছিল, সেইটা যদি একটু এক্সপ্লেইন করি, যে আমার তখন মাত্র এমবিএ শেষ হয়েছে। তো আমার বস যিনি ও বললো যে ঠিক আছে, তুমি যেহেতু প্রজেক্ট ম্যানেজমেন্টে এমবিএ শেষ করে ফেললা, তো তাহলে তোমাকে আমি এখন প্রজেক্ট ম্যানেজার হিসাবে অ্যাসাইন করতে চাই একটা প্রজেক্টে। এবং সেই প্রজেক্টটা ছিল হচ্ছে আমাদের একটা স্মার্ট ইকুইপমেন্টের জন্য একটা স্মার্ট ইকুইপমেন্ট ডেভেলপ করা হবে। সেটার হার্ডওয়্যারটা আসবে হচ্ছে সুইডেন থেকে, এবং এর জন্য যে সফটওয়্যারটা, যেটাকে আমি প্রিটি শিওর যারা আইটিতে কাজ করেন আমরা এমবেডেড ফাংশন বলি, সেটা আসবে হচ্ছে জার্মানি থেকে। তো এই প্রজেক্টটা আমাকে ম্যানেজ করতে হবে। তো এখানে ট্রেডিশনাল প্রজেক্ট ম্যানেজ থেকে একটু ডিফারেন্ট, আমাকে চার্টার লিখতে হয়নি, স্পন্সর খুঁজতে হয়নি, এটা আমাকে জাস্ট এমবিএ শেষ হওয়ার পরে আমাকে এটাকে অ্যাসাইন করা হলো প্রজেক্ট ম্যানেজার হিসেবে। বাট আমার ফার্স্ট কাজ যেটা হলো যে এখন আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বা এখানে প্রজেক্ট ম্যানেজার হিসেবে আমি অ্যাসাইন হয়েছি, কিন্তু এই প্রজেক্টটা যদি করতে চাই আমাকে যে ইকুইপমেন্টটা তৈরি করব সেই ইকুইপমেন্টটাতে এক্সপার্ট একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার লাগবে, যে এটা সম্পর্কে জানে। 2 নাম্বার, এবং আমাদের যে রিকোয়ারমেন্ট গুলো এসছে, আমাদের কাস্টমার হচ্ছে, আমি বোয়িং এর এক্সাম্পলটা দিচ্ছি, যেহেতু এয়ারলাইন্স গুলো থাকে, সেই রিকোয়ারমেন্ট গুলা যে বুঝতে পারবে, বুঝতে পেরে কাস্টমার রিকোয়ারমেন্ট গুলাকে টেকনিক্যালি কনভার্ট করতে পারবে। সো আমি একজন ওই ধরনের মেকানিক্যাল ইঞ্জিনিয়ার খুঁজে বের করলাম আমার টিমে পার্টিসিপেট করার জন্য। এরপরে যেটা হচ্ছে যে এখানে যেহেতু প্রচুর ইলেকট্রিক্যাল ব্যাপার স্যাপারও আছে, একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারকে খুঁজে পেলাম, যেখানে অনেক কন্ট্রোল থাকবে, একজন কন্ট্রোল ইঞ্জিনিয়ার, একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, দুটো সাপ্লায়ারের সাথে কাজ করতে হবে, একজন প্রকিউরমেন্ট এজেন্ট, এবং এটা ম্যানুফ্যাকচারেবল কিনা একজন ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ার। এইভাবে খুঁজে আমি একটা টিম তৈরি করলাম, 6 সদস্যের একটা টিম। আমরা সবাই প্রজেক্ট ম্যানেজার, আমরা সবাই জানি যে প্রজেক্ট ম্যানেজমেন্টের বড় চ্যালেঞ্জ হচ্ছে nobody reports to us. They are part of our team, but nobody reports to us. তো এইখানে আমারও এই চ্যালেঞ্জটাই একটা চ্যালেঞ্জ হলো, এই 6 জনের ভেতরে যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে যাকে পিক করা হলো, দিস জেন্টলম্যান এথনিক্যালি হচ্ছে ইটালিয়ান। আমি জানি না তার এথনিক ব্যাকগ্রাউন্ডের জন্য কিনা বা কিছু, সামহাউ হি ডিড নট লাইক মি। সো আমার ফার্স্ট কাজটা হলো যে তাকে উইন করতে হবে, তার সাথে ফ্রেন্ডশিপ করতে হবে। তো সেই ফ্রেন্ডশিপ করার জন্য আমি চিন্তা করতেছি যে হাউ ক্যান আই উইন দিস পিপল। আই হ্যাভ বিন থিঙ্কিং এভরিথিং আই রেড, যে হাউ টু উইন ফ্রেন্ডস এন্ড ইনফ্লুয়েন্স পিপল, রাইট? সো অনেক চিন্তা ভাবনা করে একদিন আমি হঠাৎ করে খেয়াল করলাম পার্কিং লটে যে ও একটা পোর্শে চালায়, একটা পোর্শে গাড়ি চালায়। তো পরের দিন আমি ওকে বললাম, এই আমি তো দেখলাম যে তুমি এরকম একটা গাড়ি চালাও, মানে যেটা হলো যে যেহেতু এই পোর্শে গাড়িটা চালায় যাদের গাড়ির প্রতি একটা আগ্রহ আছে, তো এটা বলাতে হি গট এক্সাইটেড এন্ড দেন উই স্পোক। So that was a first ice breaking and relation building. That was one of my experience ছিল আর কি। পরবর্তীতে তার সাথে মানে we had of course we worked well together, but first ice breaking was very difficult. To win this gentleman was very difficult. তো আমি সবসময় যেটা মনে করে আসছি যে সেটা আমরা প্রজেক্ট ম্যানেজমেন্টেই থাকি বা আমাদের টিমের জন্যই হয়। আমি চিন্তা করি যে একটা মুভি দেখেছিলাম মিট দ্য প্যারেন্টস এর পার্ট 2, যেখানে সার্কেল অফ ট্রাস্টের কথা বলে। তো আমি সবসময় চিন্তা করি যে আমার টিম মেম্বাররা হচ্ছে ঠিক ওরকম একটা সার্কেল অফ ট্রাস্ট। হ্যাঁ, আমাদের যেমন আমার গ্লোবাল সিওর লিডারশিপ টিমে আমরা 8 জন আছি, আমরা এক একজন যেমন হচ্ছে ওর ক্ষেত্রে সার্কেল অফ ট্রাস্ট, ঠিক একইভাবে আমরা যে টিমটা লিড করি সেটা একটা ফাংশনাল টিমই হোক আর সেটা একটা প্রজেক্ট ম্যানেজমেন্টের একটা টিমই হোক, সেইখানে কিন্তু এই সার্কেল অফ ট্রাস্ট, উই নিড টু ফাইন্ড দ্য রাইট পিপল, এবং যাদের উপর আমরা কাউন্ট করতে পারি, ডিপেন্ড করতে পারি। তো এইটা হচ্ছে কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবং আমি আরেকটা অ্যানালজি সবসময় ইউজ করি এই সার্কেল অফ ট্রাস্টের পাশাপাশি, যে দে আর লাইক আওয়ার সিবলিংস। কেন এটা বলি, যে আমাদের সিবলিংসদের মধ্যে কিন্তু আমরা যে 5-6 ভাই বোন থাকলে আমরা কিন্তু সবাই যে একভাবে এগিয়ে যাব তা কিন্তু সবসময় হয় না। হ্যাঁ, সবসময় 5-6 ভাই বোনের সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার সাকসেসফুল হয় না, অনেকের সময় একজন দুজন পিছিয়ে পড়ে। তাদেরকে কিন্তু আমরা অন্যরা টেনে তুলি,
রাইট? তাকে আমরা এনকারেজ করি, এম্পাওয়ার করি, হেল্প করি। আমি সবসময় এই জিনিসটা বিশ্বাস করি বা প্র্যাকটিস করার চেষ্টা করি যে আমাদের এই টিমেও কেউ যদি পিছিয়ে পড়ে তাকে কিন্তু আমাদের এইভাবে ট্রিট করতে হবে। ট্রিট করে তাকে আ নিয়ে আসতে হবে। কেন এটা করতে হবে? আমার নিজের স্বার্থেই করতে হবে। কারণ প্রজেক্ট ম্যানেজমেন্ট আমি যে প্রজেক্টের উদাহরণ দিচ্ছিলাম যে একজন যদি পিছিয়ে পড়ে, একজন যদি তার আ WBS এ তার জন্য যে কাজগুলো অ্যাসাইন করা আছে সেই কাজগুলো ঠিক টাইমলি না করে তাহলে কিন্তু পুরো প্রজেক্টটাই ইমপ্যাক্ট হয়ে যাচ্ছে। তাই না? সো ঠিক একইভাবে আমি আমার ম্যানেজারদেরকে বলি যে তোমার টিমের ভেতরে যদি কেউ পিছিয়ে পড়ে, ডোন্ট গিভ আপ অন হিম অর হার। ইউ নো, ট্রিট দ্যাট পারসন অ্যাজ এ ফ্যামিলি মেম্বার, সি ইফ ইউ ক্যান ব্রিং দ্যাট পারসন আপ। তো ওরা জিজ্ঞেস করে হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট? হাউ ডু আই ব্রিং দ্যাট পারসন আপ? ইটস প্রিটি সিম্পল। ফিগার আউট অ্যাজ এ ম্যানেজার, ইউ হ্যাভ টু ফিগার আউট যে তার উইকনেসটা কোথায়। ইফ ইউ ক্যান ফিগার আউট দ্য উইকনেস, তাকে সে জায়গায় ট্রেন করা যেতে পারে। হ্যাঁ? আর উইকনেস ফিগার আউট করার পাশাপাশি স্ট্রেংথটা ফিগার আউট করা। কারণ আমরা হরহামেশাই কিন্তু দেখি যে আমাদের হয়তো বাবা-মা চেয়েছে এজন্য আমরা ইঞ্জিনিয়ার হয়েছি। কিন্তু আমরা ইঞ্জিনিয়ারিং এর থেকে আমরা কিন্তু ওই মার্কেটিং এ গিয়ে ভালো করব। আমরা সেলস এ গিয়ে ভালো করব বা আমরা আমাদের স্ট্রেংথটা বোঝাই এবং এটা আমি সবসময় বলি যে আ উইকনেসটা বুঝে ট্রেন আপ করা যেতে পারে অথবা স্ট্রেংথটা বুঝে তাকে রিপারপাস করা যেতে পারে। সো কিন্তু কাউকে সহজেই গিভ আপ করা যাবে না। আরেকটা কথা আমি সবসময় বলি যে এই টিম মেম্বার সিলেকশনের সময় অলওয়েজ ট্রাই টু সিলেক্ট পিপল স্মার্টার দেন ইউ। আমার কাছে যেটা মনে হয়েছে যে বাংলাদেশে আমার গত ৩ বছরের অভিজ্ঞতাতে বাংলাদেশে অনেক সময় মানুষ একটু ইনসিকিউরিটিতে ভোগে। আই মাইট বি রং। একটু জেনারেলাইজ স্টেটমেন্ট দিয়ে ফেললাম, সরি। যে অনেক সময় অনেকে না ইনসিকিউরিটিতে ভোগে যে আমি যদি আমার থেকে স্মার্ট একটা লোককে রিক্রুট করি তাহলে তো ও আমাকে ডিঙ্গিয়ে চলে যাবে। ভাই, যদি কেউ ডিঙ্গে মানে ইফ ইউ আর নট ক্যাপেবল মানুষ আপনাকে ডিঙাবেই। কিন্তু আহ, যেটা হচ্ছে যে দ্য রিজন ইউ নিড টু রিক্রুট দ্য স্মার্ট পিপল, তাহলে যেটা হবে যে আপনাকে তাকে অলওয়েজ গাইড করতে হবে না, সে আপনার কাজগুলো করে দিবে, আপনার চিন্তাগুলো করে দিবে। আমি উদাহরণ দিই সবসময় আমার অফিসে যে ডিরেক্টর অফ অপারেশনস আছে রিসালাত জাবির, আই পিএমআই ও পিএমপি করা এবং পিএমআই বাংলাদেশ চ্যাপ্টারের একজন মেম্বার। ও হচ্ছে এই ধরনের একজন লোক। আগে যে আমার অপারেশনস দেখতো, ওনার ক্ষেত্রে আমার প্রতিদিন বিকাল 5:30টার সময় ওনাকে ফলো আপ করতে হতো যে আজকের কাজগুলো কি, সবকিছু হবে কিনা, উনি মানে কি। জাবিরের ক্ষেত্রে যেটা হয় যে আমার ওর সাথে আমি 7 দিন একদিন বসলেই হয়। সো আই থিঙ্ক এই ফাইন্ডিং দ্য রাইট পিপল এন্ড ফাইন্ডিং পিপল স্মার্টার দেন ইউ ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাহলে যেটা হয় যে ইউ ডোন্ট হ্যাভ টু ওরি অ্যাবাউট দ্যাট অর্গানাইজেশন। ঠিক আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে আমার 400 লোক, কিন্তু 200 লোক তো জাবির দেখতেছে। সো ওর সাথে যেহেতু আমি সপ্তাহে মাত্র একদিন বসি, আমি কিন্তু অন্য ম্যানেজাররা যারা ওর লেভেলে না তাদের সাথে বেশি সময় দিতে পারতেছি। সো আই থিঙ্ক দ্যাটস সো ইম্পর্টেন্ট। সো আমি এই কয়েকটা জিনিস সবসময় ফলো করার চেষ্টা করি। একটা হচ্ছে explain your goal. You don't want your people to take your order. Rather, let them do things because they love to. That's number one. Number two হচ্ছে যে they are your circle of trust. So you have to find people whom you can count on, depend on. কেউ যদি একটু উইক লিঙ্ক হয়ে যায়, train that up person up, আর otherwise find his or her strength, তাকে রিপারপাস করা যেতে পারে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট। অ্যান্ড আরেকটা যেটা আমি সবসময় বলি যে ফাইন্ড দ্য পিপল স্মার্টার দেন ইউ। হ্যাঁ, আরেকটা কথা আমি সবসময় বলি সবাইকে যে ডোন্ট বি এ ম্যানেজার জাস্ট টু বি এ ম্যানেজার। হ্যাঁ, কারণ এটা হচ্ছে যে আমি যেভাবে দেখি যে অগমেডিক্সে আজকে আমার একটা ভুলে 400টা পরিবারের ক্ষতি হতে পারে। I don't see these people যে আমার একটা ভুল, there are 400, আমি পিপল হিসাবে দেখি না, আমি সবসময় দেখি হচ্ছে 400 ফ্যামিলি হিসাবে। হ্যাঁ, সো আমি সবসময় এই কথাটা বলি যে যারা আমরা পিপল ম্যানেজমেন্টে আসি তাদেরকে কিন্তু এই জিনিসটা চিন্তা করতে হবে। হ্যাঁ, ডোন্ট ট্রিট your team members as a machine, rather treat them as a person, as a human being, and হচ্ছে যে তাকে রুম দিলে সে কিন্তু গ্রো করতে পারবে, তাকে গাইড করতে হবে, সে গ্রো করতে পারবে। এবং হচ্ছে অলওয়েজ থিঙ্ক অ্যাবাউট দ্যাট যে একটা ভুল একটা পরিবারের ক্ষতি হতে পারে এবং দেয়ার আর আদার এফেক্ট। ভাই, জি ভাই, আমার সাইড থেকে এই রিলেটেড একটা কোশ্চেন।
জি। যদি আপনাকে ডেসক্রাইব করি, ফর এক্সাম্পল যে আপনি যদি চিন্তা করেন যে আমি অগমেটিক্সে কাজ করি, তো আমার তো মানে ইউনিভার্সিটি ফ্রেশ গ্রাজুয়েট যদি ধরেন আমাকে, তা আমি এর আগের আমার 20-22 বছরের লাইফ আমার পার হয়ে গিয়েছে। তো আনফরচুনেটলি যদি আমি কোনো কারণে আমি এমন এক্সপিরিয়েন্স লাইফ আমার হয়ে থাকে যেটার কারণে আমি অন্যদেরকে আসলে ট্রাস্ট করতে পারি না, রাইট। কারণ আমাদের সোসাইটিতে সার্ভাইভালের কারণে অনেক সময় আমাদেরকে স্ট্রং দেখাতে হয়। আই এম নট উইক। আমি সাধারণত বলতে অভ্যস্ত না যে ভাইয়া আমি তো এটা পারি না, আমি তো এটা জানি না, আমি কখনো শিখি নাই। তো আমি সবসময় আমি বাইরে দিয়ে সবসময় প্রিটেন্ড করি আমি জানি। আপনি আমাকে বললেন সোহাগ তুমি কি এক্সেল জানো? হ্যাঁ হ্যাঁ আমি সব এক্সেল জানি। আসলে আমি এক্সেল জানি না। তুমি কি ওয়ার্ড জানো? হ্যাঁ ওয়ার্ড জানি, আমি সব জানি। কিন্তু আমি নিজের ভালনারেবিলিটিটা এক্সপ্রেস করতে ভয় পাই। কারণ কি আমি যখনই এক্সপ্রেস করি দেখা গেছে এক্সপ্রেস করার কারণে মানুষজন আমাকে উইক ভাবে এবং তৎক্ষণাৎ আমার পাওয়ার কমে যায় এবং আমার শিখার সুযোগ থাকে না, আমি আউটস্টেড হই। এই যে এবং আমি দেখা গেছে লাইফে বিভিন্ন সময় আরো অন্যদেরকে ট্রাস্ট করে দেখেছি, দেখা গেল মানুষজন আমাকে ট্রাস্ট করে না, ইভেন্চুয়ালি আমি ট্রাস্ট করে দেখেছি তারা বিট্রেয়ার করে। এই ডিফারেন্ট এক্সপিরিয়েন্স থাকার কারণে আই বিকাম এ কাইন্ড অফ এ স্কেপটিক্যাল পারসন, যে আমাকে যেটাই বলুক আমি নিজেকে এক্সপোজ করি না, সত্যি কথা বলি না, আমি সবসময় নিজেকে প্রিটেন্ড করি আমি অনেক কিছু করতে পারি এবং জানি, আমি ফেল করি না। দ্য ভেরি রিজন প্রবলি আমাদের কালচারে এক ধরনের আমিও ফেস করেছি, কিংবা আমি নিজে হয়তো বলে থাকি যে আমি আমাদের ইমেইলে ল্যাঙ্গুয়েজে দেখবেন না যেটা আই ফেল, আমি কাউকে আপনাকে অথবা কাউকে ব্লেম করে দেওয়ার চেষ্টা করি। এই ধরনের লোকজন যখন আপনার মানে টিমে অথবা অন্য কোথাও চলে আসে, তাদেরও কিন্তু এখন আর ফল্ট নাই, দে আর অ্যাকাস্টমড, তারা এরকম হয়ে গিয়েছে, তাদের ফল্ট নেই। এখন এই সমস্ত সিচুয়েশনে আপনি কিভাবে মানুষজনকে এনকারেজ করে পজিটিভিটি এনে তাদের ভিতরে ট্রাস্ট ফেরত নিয়ে আসা, in general, what do you do and also what do you recommend to do? Right. So no, thank you. That's very important এবং গুড প্রশ্ন। আর বিশেষ করে আমি তো প্রচুর ফ্রেশারদেরকে রিক্রুট করি। তো আমি সবসময় ওদেরকে এই কথাটা বলি যে দেখো, ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নিয়ে আসার অর্থই কিন্তু না যে তুমি সবকিছু জানো। আরেকটা হচ্ছে যে ইউনিভার্সিটিতে আমি এখন যে কথাটা খুব বলি যে ইউনিভার্সিটি আমাদেরকে শিখিয়ে দেয় ডিসিপ্লিন ওয়েতে কিভাবে শিখতে হয়, শেখার দায়িত্বটা আমাদের। তাই আমি ওদেরকে বলি যে দেখো, তুমি সবকিছু জানো না, আমি সবকিছু জানি না। হ্যাঁ, আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আমি সফটওয়্যার ডেভেলপমেন্টের কি বুঝি, আমি নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং এর কি বুঝি, কিন্তু আমাকে শেখালে কিন্তু আমি শিখতে পারবো। হ্যাঁ, তো আমার ওয়ান অফ দ্য ওয়ে ইট হ্যাজ ওয়ার্ক ফর মি, আমি শুরুতেই বলে দিই যে আমি কিন্তু সবকিছু জানি না, এবং আমি ওদেরকে বলি যে আমি যখন তোমাদেরকে প্রশ্ন করি এটা কিন্তু আমি নিজে জানার জন্য করি, নট টু টেস্ট যে তুমি কতটুকু জানো। সো ফ্রেশ গ্রাজুয়েটদের সাথে আমার যে কথাটা হয় সেটা হচ্ছে সবসময় এই কথাটা যে আই নো ইউ ডোন্ট নো এভরিথিং, বাট আমরা প্রথম 3 মাস আই উইল গিভ ইউ দ্য অপরচুনিটি। আমাদের এখানে কালচারটা হচ্ছে যে ট্রাই টু লার্ন। কিছু না জানলে বলে ফেলো, একজন টিমমেট, তোমার মেন্টর, সে তোমাকে হেল্প করবে। আমি আরেকটা জিনিস করার চেষ্টা করি, সবসময় যে হয়ে ওঠে তা না, সেটা হচ্ছে একজন নতুন এমপ্লয়ির সাথে একজন সিনিয়র এমপ্লয়িকে ট্যাগ আপ করে দেয়া, যার সাথে সে ওপেনলি কথা বলতে পারবে, প্রশ্ন করতে পারবে। হ্যাঁ, তো এই 3 মাসের হানিমুন পিরিয়ডের ব্যাপারটা সবসময় বলি এবং তাদেরকে সবসময় এই কমফোর্ট দেওয়ার চেষ্টা করি যে কেউ সবকিছু জানে না, আমি সবকিছু জানি না, তুমি সবকিছু জানো না, লেটস লার্ন ফ্রম ইচ আদার। এবং এর পাশাপাশি আরেকটা জিনিস আমি সবসময় বলি যে ইটস ওকে টু মেক মিস্টেক। হ্যাঁ, ইটস ওকে টু মেক মিস্টেক। এবং এখানে আবার একটু ক্লিয়ার করে দেওয়ার ব্যাপার আছে। আমি অ্যামাজনের উদাহরণটা সবসময় বলি। অ্যামাজনের প্রিন্সিপাল হচ্ছে ফেল ফাস্ট। ফেল ফাস্ট আমি ওদেরকে বলি যে দেখো, ইউ ডোন্ট হ্যাভ টু বি 100% অ্যাকুরেট, আই ওয়ান্ট ইউ টু বি 95% অ্যাকুরেট। এটার একটা কারণ আছে, যে অনেক সময় যেটা হয়, মানুষ 100% অ্যাকুরেট হতে গেলে তখন আমরা যারা প্রজেক্ট ম্যানেজার সবাই জানি, তখন প্রজেক্টের ডিউরেশনে প্রজেক্ট শেষ হয় না। হ্যাঁ, তো রাদার বি 95% অ্যাকুরেট, ওইটা বলি। এবং হচ্ছে আমি বলি আমার কাছে ইম্পর্টেন্ট হচ্ছে তুমি যদি ভুল করো সেই ভুলটার থেকে তুমি শিখতেছো কিনা। প্রথমবার ভুল করবে আমি কিচ্ছু মনে করবো না, দ্বিতীয়বার ভুল করলে আমি হয়তো তোমাকে মনে করিয়ে দিব যে এটা কিন্তু সেকেন্ড বার, থার্ড বার ভুল করলে দেন উইল হ্যাভ টু হ্যাভ এ ডিসকাশন। I communicate this to everyone. হ্যাঁ, আমি বলি যে আমরা সবাই জানি না, এবং সবাই মিলে ডিসিশনটা নেওয়া দরকার। এবং আরেকটা জিনিস আমি প্র্যাকটিস করি, রাইট অর রং, সেটা হচ্ছে যে আমাদের কখনো যখন কোনো একটা টপিকস আসে, আমি সবার কাছ থেকে ইনপুট এক্সপেক্ট করি। আমি বলেই নেই যে আমি একটা কিছু যদি আগে বলে ফেলি তাহলে ইউ গাইজ উইল বি বায়াসড, যে রাশেদ ভাই বলে ফেলছে তাহলে ওইটার সাথে মিলিয়ে ওইটাকে সাপোর্ট করে দিবা।
রাদার আইল বি দ্য লাস্ট পারসন, তোমাদের কাছ থেকে শুনি, তোমাদের সাথে মিলিয়ে ডিসিশন আমরা দিই, রাইট অর রং। আই থিঙ্ক ট্রাই টু ক্রিয়েট দ্যাট এনভায়রনমেন্ট। হ্যাঁ, এইটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা বিষয়। আমাদের অফিসে যেটা আছে যে ওপেন কালচার, নো ইয়েলিং। সো এতে যেটা হয় কি যে সবাই এইটা শেয়ার করার সুযোগটা পায়। আরেকটা বুঝাই যে ইউনিভার্সিটিতে কিন্তু তোমাদের একটা অপশন ছিল যে আজকে আসবো, আজকে যাব না, বাট এটা তো প্রফেশনাল লাইফ, সো ওই গ্রাজুয়েটটা করতে হবে। সো আই থিঙ্ক ট্রাই টু গিভ দেম বেশ কমফোর্ট দ্যাট সো ফার হ্যাজ বিন ওয়ার্কিং, আই উড সে। Okay, thank you, Noman bhai. Another question we got from audience: as an outsourced company, how do you ensure delivering value continuously, given the evolving challenges in political and health sector in US market? রাইট, রাইট, ফ্যান্টাস্টিক। সো এখানে যেটা হচ্ছে, থ্যাংক ইউ, এটা কিন্তু আপনি যে প্রশ্নটা করলেন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আমরা এটা সবসময় তো চিন্তা করছি, এবং ভ্যালু এডিশন না করলে তো আসলে আউটসোর্সিং বিজনেসে টিকে থাকা উইল বি ভেরি ডিফিকাল্ট। তো আমাদের প্রথমেই যদি আপনি অগমেনিক সম্পর্কে একটু জানেন, আমাদের যে ডকুমেন্টেশন সার্ভিস যেটা আমরা, হুইচ ইজ আওয়ার মেইন ব্রেড এন্ড বাটার আর্নার, সেই ক্ষেত্রে অবশ্যই আমরা তো একটা ভ্যালু অ্যাড করছি যে ডাক্তারের রুমে কাউকে থাকতে লাগছে না, একজন এক্সপেন্সিভ রিসোর্স লাগছে না, তার 50% আর লেস দেন 50% খরচে আমরা সেই সাপোর্টটা দিতে পাচ্ছি। এতে যেটা হচ্ছে, ওর ফিনান্সিয়াল গেইন হচ্ছে এবং তার বেটার লাইফ হচ্ছে, কারণ তার সময় অনেক বেঁচে যাচ্ছে। সো আমাদের ফার্স্ট ভ্যালু এডিশন ছিল হচ্ছে এই দুটো, যে দুটো দিয়ে আমাদের যাত্রা শুরু, যে তোমাদের 35% টাইম সেভিংস হবে, সেটা দিয়ে আইদার ইউ ক্যান প্রোভাইড এ বেটার হেলথ কেয়ার সার্ভিস, ইউ ক্যান সি মোর পেশেন্টস, অর ইউ ক্যান স্পেন্ড টাইম উইথ ইউর ফ্যামিলি, অ্যান্ড অলসো দেয়ার ইজ এ ফিনান্সিয়াল সেভিংস। পরবর্তীতে কিন্তু আমরা কন্টিনিউয়াসলি থিঙ্কিং যে আমরা কিভাবে আরো বেশি ভ্যালু অ্যাড করতে পারি। যেমন 2021 এর জন্য আমরা দুটো নতুন জিনিস নিয়ে আসছি ওদের জন্য, যে ডাক্তাররা আসার আগেই যে যে রোগী আজকে আসবে সেটা দেখে ওদের জন্য যদি আমরা একটা সামারি রেডি করে রাখি, তাহলে এই ডাক্তারের কিন্তু লাইফটা অনেক ইজি হয়ে যাবে। যে ওকে আজকে রাশেদ আসবে, রাশেদের 6 মাস আগে এসেছিল, কি কি প্রবলেম ছিল, 3-4 লাইন একটা সামারি রেডি করে রাখলাম, ও কিন্তু সাথে সাথে সো ইটস এ ভ্যালু অ্যাডেড এডিশন। এটা আমরা যখন পাইলট করি, দে রিয়েলি লাইক ইট। সো এই টাইপের উই আর অলওয়েজ কিপ থিঙ্কিং যে হাউ ক্যান অফার মোর ভ্যালু, and that is really helping us. আমরা 2021 এ আমি জাস্ট একটা শেয়ার করলাম, এই টাইপের 3টা নতুন ভ্যালু অ্যাডেড সার্ভিসেস আমরা ডাক্তারদেরকে আমাদের ক্লায়েন্টদের জন্য অফার করতেছি, সো দ্যাট দে ক্যান সি দ্য ভ্যালু। সো দুইটা টপিকস ছিল আসলে আজকে, বাট আমার যেহেতু আপনাদের সাথে প্রথম দিন, দুটো টপিকসকে একসাথে করে একটু একটু টাচ করলাম। জানি না মানে whether এটা থেকে কোনো একটু কিছু আমি আপনাদেরকে হেল্প করতে পেরেছি কিনা। I'll share my presentations, take a look at it. Usually এটা দুটো টপিকস 2 ঘন্টার বা 3 ঘন্টার, আসলে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টটা প্রায় 1.5 থেকে 2 ঘন্টা লাগে, আর পিপল ম্যানেজমেন্টটাও ঘন্টাখানেক লাগে। সো please review the presentation. I'll share with you. I'll send it to Shohag and Shoaib bhai, and they will pass it to you. And please give me feedback. Please give me feedback. Please do visit me at Augmedics. Let's have a cup of tea coffee together someday. Thank you, Noman bhai. So it was really, I would say, very useful and wonderful presentation and discussion. So I really liked it because there are so many questions. I still have many questions, I understand, but this is time limitation of I cannot ask as many questions as I would like to. Just one last question from my side. Yes, because COVID has changed this world, and probably we will not go back to the pre-COVID scenario in any sequence. And now, what differently project professional must do in terms of you? How do you see that project professional must do differently for people management during post-COVID situation? Right. Oh, thank you. That is one thing at least we need to look into always. That's what I see. Yeah, if you share your view on this. আমি থ্যাংক ইউ, দিস ইজ ভেরি টাইমলি অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট। আমি যদি আমার নিজের অভিজ্ঞতাটা শেয়ার করি, আমি যদি আপনার সাথে বসে 1 কাপ চা বা কফি খেতে পারি, আমার কাজটা খুব ভালো হয়। হ্যাঁ, তো এখন
I like যে ইন পার্সনেট একসাথে বসলাম, একটু চা কফি খেলাম, আপনার সম্পর্কে জানলাম, আপনি আমার সম্পর্কে জানলেন, আমরা ডিসকাস করলাম যে এইটা যে টপিকসটা নিয়ে আমরা কাজ করছি, হ্যাঁ, সো দ্যাট আমার দৃষ্টিভঙ্গিটা আপনি জানলেন, আপনারটা জানলেন। এতে যেটা হয় যে ইনফর্মালি যদি আমি করি, আমার সাকসেস রেট অনেক হাই। এখন যেটা হচ্ছে যে এই কোভিডে কিন্তু কাজের নেচারটা পাল্টে গেল। আমার টিম মেম্বাররা সবাই বাড়িতে বসে কাজ করছে, রাইট? সো আমি কিন্তু একসাথে বসে চা খেতে পারছি না। সে আমার কে কন্টিনিউয়াসলি আমাকে চিন্তা করতে হচ্ছে যে ইভেন আমি যখন স্ক্রিনে তাকিয়ে কথা বলছি, হাউ ডু আই ডু দ্য আই কন্টাক্ট, আমি তো চোখে দেখতে পাচ্ছি না, রাইট? সো দিস ইজ এ স্ট্রাগল। বাট এখানেই এবং আগে যেটা হতো কোভিডের আগে, যে আমি যদি কোনো ভার্চুয়াল মিটিং করতাম তখন ওখানে হয়ে যেত, কিন্তু এটা হচ্ছে কাজ 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 কাজ, হ্যাঁ, কারণ হচ্ছে আমরা রিলেশনশিপ বিল্ডিং করছি, কিন্তু অন্য সময়ে ওভার দ্য টি কফি, হলওয়ে কনভারসেশন, লবি কনভারসেশন এন্ড অল দোজ থিংস। এখন যেহেতু সেটা হচ্ছে না, সো আমার দ্যাট ওয়াজ এ বিগ চ্যালেঞ্জ ফর মি। এবং আমি যেটা আস্তে আস্তে এটাকেই এখন সেই হলওয়ে কনভারসেশনটাকে, টি রুমের কনভারসেশনটাকে, লবি কনভারসেশনটাকে আমি আস্তে আস্তে ট্রানজিশন করার চেষ্টা করতেছি হচ্ছে এই ভার্চুয়াল কলগুলাতে। হ্যাঁ, তবুও এই আই কন্টাক্ট হচ্ছে না, এটা আমার জন্য একটা বড় চ্যালেঞ্জ। বাট অ্যাটলিস্ট এখন মিটিং গুলো শুরু করার আগে আমি কাজে যাওয়ার আগে 5-10টা মিনিট ওই যে বললাম যে একজন হিউম্যান বিং সেই হিসাবে একটু কথা বলি ফার্স্ট, যে হ্যাঁ তুমি কেমন আছো, তোমার ফ্যামিলি কেমন আছে। এবং এখানে একটা জিনিস আমি বলি, যেহেতু সোহাগ জিজ্ঞাসা করলো, অনেক সময় না আমরা জিজ্ঞেস করি হেঁটে যাচ্ছে সোহাগ কি খবর, এবং আমরা কেয়ারও করি না সোহাগ কি উত্তরটা দিল, রাইট? এবং যার জন্য সোহাগও জানে যে রাশেদ ভাই শুধু জিজ্ঞাসা করার জন্য জিজ্ঞাসা করছে, ও ভালো না থাকলে হ্যাঁ ভাই ভালো, আমিও চলে গেলাম, রাইট? সো এখানে মানুষ কিন্তু বুঝতে পারে যে কোনটা জেনুইন ইন্টারেস্ট এন্ড কোনটা জেনুইন ইন্টারেস্ট না। সো আমার কাছে যেটা মনে হয়েছে দ্যাটস ইম্পর্টেন্ট, যে এখন যেহেতু আমাদের এই রিলেশনশিপ বিল্ডিংটা ভার্চুয়াল জগতের থ্রুতেই করতে হবে, সো টেকিং দিস জেনুইন ইন্টারেস্ট অ্যাবাউট সামওয়ান, যে একজন এমপ্লয়ি বা টিম মেম্বার, হ্যাঁ, তার বাড়িতে কি অবস্থা, তার ফ্যামিলি মেম্বার কজন, তাদের হেলথের অবস্থা কি, যেহেতু কোভিড সময় নিয়ে আমরা সবসময় ওয়ারি থাকি, তার প্যারেন্টসদের অবস্থা কি, হ্যাঁ, এই জিনিসটা জানাটা কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে যে আমরা যখন সামনাসামনি বসি, আমি কিন্তু একটা লোকের চেহারা দেখলে, ফেশিয়াল এক্সপ্রেশন দেখলে বুঝতে পারি যে তার মাইন্ডে কিছু হচ্ছে, রাইট? তখন আমরা তাকে জিজ্ঞাসা করি যে is everything okay with you, something bothering you, যেটা অনেক সময় ভার্চুয়াল জগতে হয় না, হ্যাঁ। তো কিন্তু আপনি যদি ওই কানেকশনটা বিল্ড আপ করার চেষ্টা করেন একটুখানি, তাহলে যেটা হয় যে দ্যাট পারসন ওপেনস আপ, দ্যাট পারসন ইউ বিল্ড এ রিলেশনশিপ, এন্ড দ্যাট হেল্পস টু গেট এ বেটার আউটপুট। আমার কাছে এটাই মনে হয়েছে, and that's what I'm trying to do right now. Thank you, Naman bhai. So it is very useful. Thank you. So জি, I think আমার একটু ছোট বক্তব্য আছে ফর রাশিদ রহমান ভাই। অনেকদিন পরে দেখা হলো আপনার সাথে, আমাদের লাস্ট দেখা হয়েছিল সিম্পোজিয়াম, যেখানে আপনি প্যানেলিস্ট হিসেবে এসেছিলেন। জি, আমি very poor job. I did a very poor job on that day. আমি এয়ারপোর্ট থেকে এসে আপনার সিম্পোজিয়ামে উঠে গেলাম, কি বললাম আল্লাহই জানে। I remember I did a very poor job. আমি জানি না। No, but that was a very spontaneous বলবার, for the first time আমাদের ওরকম একটা ইভেন্ট করেছিলাম আমরা, so we were pretty excited, and obviously you did a very good job. I would disagree with you on that part. Actually, I have the recording, so I can guarantee on that. So খুবই ভালো লাগলো with all the insights. Actually আমি পার্সোনালি নিজেও স্ট্র্যাটেজিক প্ল্যানিং এ কাজ করি, because I have to run my own business, so I know like the SWOT analysis and এই আপনার এক্সচেঞ্জ রেট গুলো, চেঞ্জেস গুলো কিভাবে এফেক্ট করে টু আওয়ার বিজনেস, এন্ড স্পেশালি পলিটিক্স এন্ড এভরিথিং। আর এখন কোভিড এর কারণে আসলে like export import business are key situations, but like we have to do a lot of study before these strategies and all, যে আমাদের next 2 years how we will survive on this. মানে first of all এখন survival একটা question. So every point of view said like over here, I totally agreed. Like people management, প্রতিটা আমারও যারা এমপ্লয়ি, যারা আমার আন্ডারে কাজ করছে, আমি আসলে 10 times smaller than Ogmedix, কারণ আমার 40 employees. So like
তাদেরও ফ্যামিলি রান মানে এতদিন ধরে আমাদের সবকিছু করা এবং মানে আমি বলবো যে I'm very fortunate enough যে আমাদের কাউকেই লে অফ করতে হয়নি so far. মানে that was the last resort we thought of, and alhamdulillah we did great this year as well. So plus হচ্ছে in this project management fraternity, apart from our professional work, actually যেটা আমরা বললাম যে it's teamwork, that's very important, and to know the value addition for every person actually involved with us, that is also very important. Like the volunteer working with us, Shoaib, and he's been working for like almost a year হয়ে যাচ্ছে এখন, right Shoaib? And I think actually he has a career goal for working in the chapter as well. So actually we need to focus on those areas, like the volunteers who are working, all the directors who are working. We also have a goal, and we also have a strategy to align with PMI Global as well, so that we have a goal, actually we have a mission for that. So a strategy and people management is very important at this part. Exactly. So আমার মনে হয় আপনার সাথে আমাদের একটা পুরো প্রপার একটা ট্রেনিং সেশন করতে হবে with all our members and with all our board of directors, because it's not enough. Like actually, yeah, 1+ hours is not enough. So thank you so much for having this session today, and our special gratitude for you. Thank you. Thank you. Thanks for the opportunity and nice talking to all of you. সবার সাথে পরিচয় হলো না অবশ্যই, বাট আবারও শেষ করছি সবাইকে আমার অফিসে চায়ের দাওয়াত দিয়ে। Absolutely.